ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য একেবারে শেষ মুহূর্তের একাদশ শ্রেণীর ইতিহাস লাস্ট মিনিট সাজেশান এসিকিউ উত্তর সহ। বন্ধুরা, এইগুলো কমপ্লিট করতে পারলে 100% এখান থেকে কমন পাবেই পাবে। তাই দেরি না করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও এবং পরীক্ষায় 100% কমন পাও। প্রথমে আমরা আসি ইতিহাস চেতনা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে? উত্তর, র্যাঙ্কে। 2, সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন, কে বলেছেন? স্টুয়ার্ট পিগট। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি, কে রচনা করেন? অ্যান্সার, ঐতিহাসিক A.H. কার। 4 নম্বর প্রশ্ন, নব্য পুরাতত্ত্ব বলতে কী বোঝো? অ্যান্সার, যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলে। 5 নম্বর প্রশ্ন, দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। অ্যান্সার, বুদ্ধচরিত এবং ললিত বিস্তার। 6 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন? অ্যান্সার, জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, হীরক সূক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয়েছে? অ্যান্সার, বৌদ্ধ ধর্ম। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? অ্যান্সার, 3টি। 1, সমীক্ষা। 2, উৎখনন। 3, বিশ্লেষণ। 9 নম্বর প্রশ্ন, ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? অ্যান্সার, লিখিত উপাদান ভিত্তিক। 10 নম্বর প্রশ্ন, পলিওগ্রাফি কি? অ্যান্সার, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে। 11 নম্বর প্রশ্ন, এপিওগ্রাফি কি? অ্যান্সার, শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, লেখমালা বলতে কী বোঝো? অ্যান্সার, যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। 13 নম্বর প্রশ্ন, লিপির গুরুত্ব কী? অ্যান্সার, লিপি থেকে তৎকালীন আর্থসামাজিক এবং ধর্মীয় বিশ্বাসের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন, মুদ্রার গুরুত্ব কী? অ্যান্সার দেখে নাও, মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থসামাজিক অবস্থার কথা জানা যায়। 15 নম্বর প্রশ্ন, জিগুরাত কী? অ্যান্সার দেখে নাও, প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকত, এগুলিকে জিগুরাত বলে। 16 নম্বর প্রশ্ন, ফেরাও কারা? অ্যান্সার, প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। 17 নম্বর প্রশ্ন, ইতিহাস পুরাণ কি? বৈদিক সাহিত্যে পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়, সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী, উপাখ্যান, গাথা বর্ণিত হয়েছে। 18 নম্বর প্রশ্ন, প্রবহমান ইতিহাস কাকে বলে? সময় বা কাল নদীর স্রোতের মতো বয়ে যায়, ইতিহাসের ক্ষেত্রেও তা লক্ষণীয়। এই বয়ে যাওয়া কালকে প্রবহমান ইতিহাস বলে। 19 নম্বর প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপি কি? মূলত চিত্রলিপি যেগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকে তাকে হায়ারোগ্লিফিক লিপি বলে। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? অ্যান্সার, অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা লাভ। জীবাশ্ম কী? লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে প্রাণী বা উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়, এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। 22 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায়? অ্যান্সার, আফ্রিকার কেনিয়াতে। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন দুটি মহাকাব্য কি? অ্যান্সার, ব্যাসদেবের মহাভারত এবং বাল্মীকির রামায়ণ। 24 নম্বর প্রশ্ন, গ্রীসের প্রাচীন দুটি মহাকাব্য কি? অ্যান্সার, হোমারের ইলিয়াড ও ওডিসি। 25 নম্বর প্রশ্ন, ভারতে মোট কটি পুরাণ আছে? অ্যান্সার, 18টি। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? অ্যান্সার, গিলগামেশ। 27, সমগ্র বিশ্ব হল সিটি অফ গড, কথাটি কে বলেন? অ্যান্সার, জার্মান সন্ন্যাসী অগাস্টিন। 28 নম্বর প্রশ্ন, পুরাণের দুটি গুরুত্ব লেখো। অ্যান্সার, পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর ও রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। তাহলে প্রাচীন ভারতের বিভিন্ন নগরগুলির
ও রাজ্যগুলির নাম জানা যায়। 2 নম্বর, ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। 29 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের কয়টি পর্ব ও কি কি? অ্যান্সার 2টি, যথা তাম্রপ্রস্তর পর্ব ও লৌহ পর্ব। 30, প্রত্নতত্ত্ব শব্দের অর্থ কী? অ্যান্সার, প্রত্নতত্ত্ব শব্দের উৎপত্তি ইংরেজি শব্দ আর্কিওলজি থেকে, যার উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কিওলজিয়া থেকে। 31 নম্বর প্রশ্ন, রোজেটা প্রস্তর কি? নেপোলিয়ন মিশর আক্রমণ করলে তার সঙ্গী মিশরের রোজেটা নামক স্থানে যে লিপি আবিষ্কার করে তাকে রোজেটা প্রস্তর বলে। 32 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? অ্যান্সার, কলহনের লেখা রাজতরঙ্গিনী। এর থেকে প্রাচীন কাশ্মীরের কাহিনী জানা যায়। 33, ইন্ডিকা কার লেখা? অ্যান্সার, মেগাস্তিনিসের। 34, নিউমিসমেটিক্স কি? অ্যান্সার, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়। এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় জানা যায়। 35 নম্বর প্রশ্ন, হামুরাবির আইন সংহিতা কি? একটি 8 কোণা পাথরের উপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। 36, হর্ষচরিত কার লেখা? অ্যান্সার, হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। 37 নম্বর প্রশ্ন দেখে নাও, বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? অ্যান্সার, কাশ্মীরের ঐতিহাসিক বিলহনের লেখা। 38 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রধান 4টি পুরাণ কি? বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ। 39 নম্বর প্রশ্ন, শাহনামা কার লেখা? অ্যান্সার, পার্সিক কবি ফিরদৌসি এর লেখা। 40, বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই বাবরি, যেটি তুর্কি ভাষায় লেখা। 41 নম্বর প্রশ্ন দেখে নাও, সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? অ্যান্সার, মহাফেজ খানায়। 42 নম্বর প্রশ্ন, ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কার লেখা? লামা তারানাথের লেখা। রাজনীতির বিবর্তন 3য় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো, 2টি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। ব্রিজি ও মল্ল। 2টি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম ব্রিজি ও মল্ল। 2, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরবর্তীতে ভারত ও ইউরোপের কোন অঞ্চলকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে ওঠে? ভারতে মগধ ও ইউরোপে ম্যাসিডন। বিভিন্ন সময় মগধের রাজধানী কি কি ছিল? গিরিব্রজ, রাজগৃহ এবং পাটলিপুত্র। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? মহাপদ্মানন্দ। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট মহাপদ্মানন্দ। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। বন্ধুরা 6, মগধের 4টি রাজবংশের নাম কি? হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ। 7, ম্যাসিডন ও মৌর্য সাম্রাজ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। উভয় সাম্রাজ্যের আয়তনে ছিল সুবিশাল এবং উভয় সাম্রাজ্যের প্রকৃতি এবং বংশানুক্রমিকভাবে রাজতান্ত্রিক। 8 নম্বর প্রশ্ন, ম্যাসিডনের 2জন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী শাসক কি? দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার। সিংহলে বৌদ্ধ ধর্মের প্রচারে অশোক কাদের পাঠান? নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে। 10 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা কবে প্রবর্তন হয়? 776 খ্রিস্টপূর্বাব্দে। 11, পলিস কি অথবা পলিস কাকে বলে? খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ খ্রিস্টপূর্বে গ্রিসে ক্ষুদ্র সীমানায় অল্প জনবসতি নিয়ে গড়ে ওঠা উন্নত নগর রাষ্ট্রকে বলে পলিস। 12, কাদের আক্রমণে কখন গ্রিক পলিসগুলির পতন ঘটে? অ্যান্সার, খ্রিস্টপূর্ব 4র্থ শতকে ম্যাসিডনের আক্রমণে। 13, পলিসের 2টি বৈশিষ্ট্য লেখো। 1, পলিসগুলির জনবসতি খুব কম। 2, পলিসগুলি আকারে বা আয়তনে খুব ছোট। 14, 2টি গুরুত্বপূর্ণ পলিসের নাম কি? এথেন্স এবং স্পার্টা। 15 নম্বর প্রশ্ন, এথেন্স ও স্পার্টার সমিতির নাম কি? যথাক্রমে এক্লেজিয়া এবং অ্যাপেলো। 16 নম্বর প্রশ্ন, এথেন্স ও স্পার্টার কৃতদাসরা কী নামে পরিচিত? থিটিস ও হিটল। 17, অ্যাগোরা কি?
অ্যান্সার, পরিশের জনগণের জন্য ছিলেন রাজা, তাকে বলা হতো অ্যাগোরা। 18, কারা পলিসের ক্ষুদ্রত্বকে সমর্থন করেন? প্লেটো এবং অ্যারিস্টটল। 19, পলিসের রাজনৈতিক সংগঠনের কয়টি অংশ ও কী কী? 3টি, যথা সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট। 20, পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রাচীন গ্রিসে। পরস্পর বিরোধী এথেন্স ও স্পার্টার মধ্যে পেলোপনেসীয় যুদ্ধ হয়। 21, ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কি? মৌর্য সাম্রাজ্য। 22, ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? 326 খ্রিস্টপূর্বাব্দে পুরুর সাথে তৃতীয় আলেকজান্ডারের। 23 নম্বর প্রশ্ন, দুটি রোমান স্থাপত্যকর্ম কি কি? কোরাম ও কলোসিয়াম। রাষ্ট্রের প্রকৃতি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। অর্থশাস্ত্র কি? অ্যান্সার, কৌটিল্যের লেখা রাষ্ট্রনীতি বিষয়ক একটি গ্রন্থ হল অর্থশাস্ত্র। 2, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের আর্থসামাজিক, রাজনৈতিক ও বিচার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 3, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? 2, অর্থশাস্ত্রের বিষয়বস্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের আর্থসামাজিক, রাজনৈতিক ও বিচার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 3, কে কবে অর্থশাস্ত্র আবিষ্কার করেন? ডক্টর শ্যাম শাস্ত্রী 1904 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র আবিষ্কার করেন, যা 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 4, মণ্ডল তত্ত্ব কি? কৌটিল্যের মতে নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি রাষ্ট্রের উচিত তার দূর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যা মণ্ডল তত্ত্ব নামে পরিচিত। 5, কৌটিল্য কি কি দুর্গের উল্লেখ করেছেন? গিরিদুর্গ, মরুদুর্গ, জলদুর্গ, বনদুর্গ। 6, কৌটিল্যের মতে রাষ্ট্রের সপ্তমিত্র কয় প্রকার ও কী কী? 2 প্রকার, যথা সহজ ও কৃত্রিম। 7 নম্বর প্রশ্ন, কৌটিল্যের কূটনীতির 4টি উপাদান কী কী? সাম, দান, দণ্ড এবং ভেদ। 8, বারণীর রাষ্ট্রচিন্তার উৎস কী? গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক এবং অ্যারিস্টটল রচিত পলিটিক্স, এই 2 গ্রন্থের মূল তত্ত্বই ছিল বার্নির রাষ্ট্রচিন্তার মূল তত্ত্ব। 9, বার্নির মতে মধ্যযুগের সুলতানদের প্রধান দায়িত্ব কী? সমস্ত প্রজার ধর্ম রক্ষা করা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 10 নম্বর প্রশ্ন, ধর্মীয় রাষ্ট্রের 2টি মুখ্য বৈশিষ্ট্য কী? ঈশ্বরের প্রতিনিধি খলিফার হয়ে সুলতান রাষ্ট্র পরিচালনা করেন এবং ঈশ্বরের নির্দেশই হলো আইন। 11, অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে পাশ করেন? ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রোমওয়েল। 12, কে নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ বলেন? ইংল্যান্ডের রাজা 7ম হেনরি। 13, টমাস ক্রোমওয়েল কে ছিলেন? অ্যান্সার, ইংল্যান্ডের টিউডর রাজবংশের সময়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। 14, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার ভিত্তি কী ছিল? রাষ্ট্রচিন্তার ভিত্তি ছিল মানুষ, যেখানে ঈশ্বরের পরিবর্তে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হতো। 15, ম্যাকিয়াভেলি রচিত 2টি গ্রন্থের নাম লেখো। দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস অন লিভি। 16, কাকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ধর্মীয় জীবন থেকে রাষ্ট্রজীবনকে মুক্ত করেন এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি প্রতিষ্ঠা করেন, তাই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। 17 নম্বর প্রশ্ন, হবসের লেভিয়াথান গ্রন্থ রচনার রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল? সমকালীন ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে যে নৈরাজ্য অস্থিরতা ছিল তা এই গ্রন্থের প্রেক্ষাপট গড়ে তুলেছিল। হবসের লেভিয়াথান গ্রন্থটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি, যথা মানুষ রাষ্ট্র, খ্রিস্টীয় রাষ্ট্র এবং তমসার রাজ্য। 19, রুশোর রাষ্ট্র দর্শনের মূল বিষয় কি? অ্যান্সার, সামাজিক চুক্তি মতবাদ। তার মতে রাষ্ট্র হলো এক উন্নয়নশীল, সুসভ্যকারী, জাবনিক এবং শিক্ষাদায়ী শক্তি। 20, রুশোর সাধারণ শিক্ষা তত্ত্বটি কি? রুশোর ধারণা সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে মিলিত শক্তি গড়ে ওঠে তা হলো সাধারণ ইচ্ছা। এই ধরনের ইচ্ছা সমাজের প্রত্যেকের মধ্যে রয়েছে, যা সকলে মেনে চলতে বাধ্য। 21, হিতবাদ কি? হিতবাদের মূল কথা সর্বাধিক সংখ্যক মানুষের সুখ লাভ।
এর অর্থ বিভিন্ন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধলে রাষ্ট্রের কর্তব্য সর্বাধিক মানুষের সর্বোচ্চ পরিমাণ হিত সাধন করা। 22 স্যাট্রাপ কি? পারস্যের আর্কিমেনীয় প্রদেশের প্রাদেশিক শাসনকর্তাদের বলা হতো স্যাট্রাপ। ম্যান্ডারিন বলতে কি বোঝায়? ম্যান্ডারিন হলো সাম্রাজ্যবাদী চীনের আমলা, চীনা শাসনতন্ত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 24 চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? অ্যান্সার, প্রাচীন চীনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা আমলারা সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত, তাই চীনে আমলা ব্যবস্থার পরিবর্তে এর প্রচলন ঘটে। ইকতা কি? ইকতা কথার অর্থ হলো ভাগ বা অংশ। ইলতুৎমিশ প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ইকতা ব্যবস্থার প্রচলন করেন। 26 কে কবে মনসবদারি প্রথা চালু করেন? অ্যান্সার, 1577 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর। অর্থনীতির বিভিন্ন দিক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। 1 কে দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন? অ্যান্সার, কৌটিল্য দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন। 2 নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে কি কর প্রদান করতেন? নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে স্কোটেজ নামে কর প্রদান করতেন। 3 নম্বর প্রশ্ন, সার্ক বা ভূমিদাস বলতে কাদের বোঝায়? অ্যান্সার, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় অধিকারহীন ভূমিহীন কৃষকদের সার্ক বা ভূমিদাস বলা হতো। কমিটেটাস প্রথা কি? প্রাচীন জার্মানিতে প্রচলিত এক প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো সামরিক নেতা বা সেনাপতির প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের বিষয়ে প্রতিশ্রুতি দান করত। এটি কমিটেটাস প্রথা নামে পরিচিত। 5 ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ মূলত 5টি শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলি হলো রাজা, ডিউক, আর্ল, ব্যারন, নাইট এবং ভ্যাসেল। ভ্যাসাল কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হতো। 7 নম্বর প্রশ্ন, ফিফ কি? ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্ত প্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমিদান করত। এই জমিদানকে ফিফ বলা হতো। 8 হেরিয়েট বলতে কি বোঝো? সামন্ততন্ত্রে ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলেও প্রভুকে যে বাধ্যতামূলক কর দিতে হতো তা হেরিয়েট নামে পরিচিত। বন্ধুরা, তোমরা বানানটা ঠিক করে লিখো। সামন্ত হবে দন্ত সয়াকার ম দন্ত নয় দয়, সামন্ততন্ত্রে, ঠিক আছে? আচ্ছা, ম্যানর কাকে বলা হতো? মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এই গ্রামগুলিকেই ম্যানর বলা হতো। 10 বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল? বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা পনি নামে পরিচিত ছিল। 11 ট্রবাদুর কাদের বলা হতো? মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও আত্মত্যাগের কাহিনী নিয়ে একদল চারণ কবি বিভিন্ন স্থানে গান গেয়ে বেড়াতেন। এই চারণ কবিদের দক্ষিণ ফ্রান্সের ট্রবাদুর বলা হতো। অগ্রহার বলতে কি বোঝো? ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান করার প্রথা চালু ছিল বা চালু হয়। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেহ নামে পরিচিত। ইকতা শব্দের অর্থ কি? ইকতা শব্দের অর্থ হলো এক অংশ। নিগম কাকে বলে? 14 নম্বর প্রশ্ন। কৃষির অগ্রগতির সঙ্গে সঙ্গে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত। 15 মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। অ্যান্সার, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, দামি কাঠ, মসলিন, রেশম প্রভৃতি রোমে রপ্তানি হতো। এরপর আসি আমরা 16 নম্বর প্রশ্ন। মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি কারণ লেখো। মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি প্রধান কারণ ছিল: 1 শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করা, 2 কারখানার কাঁচামাল ও শ্রমিকের যোগান অব্যাহত রাখা।
17 মিনে সিঙ্গার কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপে একদল চারণ কবি নাইটদের বীরত্ব আদর্শ প্রেমের কাহিনী গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গেয়ে শোনাতেন। এই সমস্ত চারণ কবি জার্মানিতে মিনে সিঙ্গার নামে পরিচিত। টাইদ কি? মধ্যযুগে খ্রিস্টান চার্চগুলি কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের একটা অংশ কর আদায় করত। এই কর টাইদ বা ধর্মকর নামে পরিচিত। 19 ভার্নি কাদের বলা হতো? কৃতদাসদের যেসব সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হয় তাদের ভার্নি বলা হতো। 20 কৃতদাসদের কিরূপ শাস্তি দেওয়া হতো? কৃতদাসদের লোহার শেকলে বেঁধে উত্তপ্ত লোহার ছেঁকা দেওয়া প্রভৃতি শাস্তি দেওয়া হতো। 21 গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো? প্রাচীন রোমে কোনো কোনো কৃতদাসকে হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নাগরিকদের আনন্দ দিতে হতো। এই কৃতদাসদের গ্ল্যাডিয়েটর বলা হতো। 22 রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো? লিবার্টাস। 23 কৃতদাসদের মুক্তির দুটি উপায় কি? প্রভুকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা এবং বিপদকালে প্রভুর জীবন রক্ষা করা। 24 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয় সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? অ্যান্সার 3টি, যথা অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী। 25 কোন কোন অঞ্চল থেকে মিশরে কৃতদাস আমদানি হয়? লিবিয়া, মিরো, কুশ। 26 কোন গ্রিক পর্যটক বলেছেন প্রাচীন ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না? অ্যান্সার মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে বলেছেন। মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে বলেছেন। 27 সামন্ততন্ত্র সম্পর্কে রোমান তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? আবেদুগো। 28 সামন্ততন্ত্র সম্পর্কে জার্মান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? বোলাভিয়ের। 29 নম্বর প্রশ্ন, কে কবে ইংল্যান্ডে সামন্ত প্রথা প্রবর্তন করেন? নরমান্ডিস ডিউক্লিয়ার 1066 খ্রিস্টাব্দে। মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হতো? দেখো, ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশীয় যোদ্ধাদের নিয়ে গঠিত সামরিক বাহিনীর রাজাদের নাইট বলা হতো। কাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হয়? অ্যান্সার অগ্রহার ব্যবস্থাকে। 32 মধ্যযুগে ইউরোপের কয়েকটি বাণিজ্য কেন্দ্র কী কী? ভেনিস, মিলান, পিসা এবং নেপলস। মূল্য বিপ্লব কাকে বলে? দ্বাদশ শতকের মধ্যভাগ থেকে চতুর্দশ শতকের মধ্যভাগ পর্যন্ত জিনিসপত্রের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা সাধারণভাবে মূল্য বিপ্লব নামে পরিচিত। 34 কম্পাসের ব্যবহার বাণিজ্য ক্ষেত্রে কী সুবিধা করে? দ্বাদশ শতকে এর আবিষ্কার জলপথে বাণিজ্যের পণ্য চলাচলে সুবিধা করে দেয়। 35 গিল্ড কী ছিল? মধ্যযুগে ইউরোপে ব্যবসায়ী কারিগরদের শ্রেণী নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আলাদা সংগঠন গড়ে তোলে, যা গিল্ড নামে পরিচিত। 36 ইউরোপে কখন কোথায় প্রথম গিল্ড গড়ে ওঠে? অ্যান্সার ইংল্যান্ডে একাদশ থেকে দ্বাদশ শতকে সর্বপ্রথম গিল্ড প্রতিষ্ঠিত হয়। 37 কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে? অ্যান্সার ইতালিতে। 38 মধ্যযুগে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ নগর ছিল কোনগুলি? লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, ব্রিস্টল। 39 মধ্যযুগে জার্মানির দুটি গুরুত্বপূর্ণ নগর কী ছিল? অ্যান্সার মিউনিখ এবং নুরেমবার্গ। মৌর্য পরবর্তী যুগে ভারত থেকে রোমের বাণিজ্যের যে কোনো একটি প্রভাব, এই বাণিজ্যের দ্বারা ভারতীয়রা মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, কাঠ, মসলিন প্রভৃতি রোমে রপ্তানি করত। এবার দেখো, সামাজিক ঘটনাস্রোত থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান, একথা কে বলেছেন? অ্যান্সার কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান, একথা বলেছেন ঐতিহাসিক অ্যান্ড্রোজ। 2 নম্বর প্রশ্ন, কাদের কেন দিস বলা হয়? ব্রাহ্মণদের দিস বলা হয় একবার তারা মানুষ রূপে জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তারা উপবিধ ধারণ করে ব্রাহ্মণ রূপে পরিচিতি লাভ করে। 3 চতুর্বর্ণের নামগুলি কী কী? চতুর্বর্ণের নামগুলি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 4 সপ্তজাতি তত্ত্ব কী? গ্রিক দূত মেগাস্তিনিস ভারতের 7টি জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। এই তত্ত্ব সপ্তজাতির তত্ত্ব নামে পরিচিত। 5 আর্য সমাজে পঞ্চম শ্রেণী কাদের বলা হয়? আর্য সমাজ ব্যবস্থায় চতুর্বর্ণের বাইরে মুচি, মেথর, অন্যান্য নিম্ন পেশার মানুষকে পঞ্চম শ্রেণী বলা হয়। 6 অগ্নিকুল তত্ত্ব কে প্রচার করেন? কবি চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাসু গ্রন্থে অগ্নিকুল তত্ত্ব প্রচার করেন। 7 ব্রহ্মবাদিনী কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন অবিবাহিতা থেকে বিদ্যাচর্চা করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হয়। 8 কোন সময়কে ভারতের রাজপুত যুগ বলা হয়? 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ বলা হয়। 9 সদ্যোৎবাহা কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করত তাদের সদ্যোৎবাহা বলা হয়। 10 স্ত্রীধন কি?
প্রাচীন ভারতে নারীদের কিছু সম্পত্তি রাখার অধিকার ছিল, এই সম্পত্তিকে স্ত্রীধন বলা হয়। গান্ধর্ব বিবাহ কি? 11, অভিভাবকদের বিনা অনুমতিতে পাত্র প্রার্থী স্বেচ্ছায় বিবাহ করলে এই বিবাহকে গান্ধর্ব বিবাহ বলে। 12, প্রথম মহিলা ফেরাও এর নাম কি? হ্যাটশেপসুট প্রথম মহিলা ফেরাও ছিলেন। হ্যাটশেপসুট। 13, মেটিক কাদের বলা হয়? প্রাচীন গ্রিসের এথেন্সে বসবাসকারী বলা হয়। 14, রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী? অ্যান্সার, রানী দুর্গাবতী গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন। 15, নেফারতিতি কে ছিলেন? ফেরাও আখেনটানের পত্নী ও মিশরের মহিলা ফেরাও ছিলেন নেফারতিতি। 16, মিশরের টলেমি বংশের শেষ শাসক কে ছিলেন? অ্যান্সার, সপ্তম ক্লিওপেট্রা ছিলেন টলেমি বংশের শেষ শাসক। থিটিস কাদের বলা হয়? 17 নম্বর প্রশ্ন। প্রাচীন এথেন্সের কৃতদাসদের থিটিস বলা হয়। 18 নম্বর প্রশ্ন। স্পার্টার স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত? স্প্যাটিয়েট নামে পরিচিত ছিল। 19, মেটিক কাদের বলা হতো? গ্রিক পলিস বা নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের বলা হতো মেটিক। 20 নম্বর প্রশ্ন। গ্রিসের মধ্যে সর্বপ্রথম কোথায় দাস বাজার গড়ে ওঠে? কিউস নামক স্থানে। মেটিক কাদের বলা হতো? যাই হোক, গ্রিস পলিস বা নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের বলা হতো। আর গ্রিসের মধ্যে সর্বপ্রথম কোথায় দাস বাজার গড়ে উঠেছিল? কিউস নামক স্থানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।